নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি বাংলার বিধান। আর বাংলার বিধানে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপিয়া। 100 ডেজ ভোটের আগে 100 দিনের টার্গেট বেঁধে দলকে মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ গাইডলাইনও দিয়েছেন। আর ঠিক তখনই সেই ভোট ময়দানে মহাজোটের বার্তা দিয়ে বাম কংগ্রেসের সঙ্গে আলোচনার দাবি রাখলেন নওশাদ সিদ্দিকী। অর্থাৎ দাবি পাল্টা দাবি, রাজনৈতিক তরজার মধ্যেই তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে বেলডাঙ্গা কাণ্ডে খুনের অভিযোগ উড়িয়ে দিল খোদ পুলিশ। আর অন্যদিকে ওন্দায় বিজেপি নেতাকে সপরিবারে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগে তোলপাড় রাজ্য। প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু তার আগেই শুরুতেই আপনাদের সামনে রাখতে চাইব সেই প্রতিবেদন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভার্চুয়াল বৈঠক করেছেন, আত্মতুষ্টির কোনো জায়গা নেই, আর তাই এসআইআর নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, একেবারে কড়া নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল। আজ এমপি এমএলএ নেতা পদাধিকারী মিলিয়ে প্রায় 1 লক্ষ প্রতিনিধির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর কি নির্দেশ দিয়েছেন তিনি, এবং সেই সঙ্গে ভোকাল টনিক দেখুন। কোন রকম আত্মতুষ্টি নয়, এসআইআর নিয়ে ঝাঁপিয়ে পড়ুন, তৈরি করুন বুথ ভিত্তিক ভোট রক্ষা কমিটি। লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় থাকা সবার কাছে পৌঁছতে হবে। কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে 26-এর বিধানসভা যুদ্ধের মহারণ। তার আগে শনিবার সাংসদ, বিধায়ক, নেতা, পদাধিকারী মিলিয়ে প্রায় 1 লক্ষ প্রতিনিধির সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে এমনই কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল সূত্রে খবর, এই অবস্থায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে বলেন, আমাদের এই যুদ্ধ 6 মাসের, তার মধ্যে 3 মাস শেষ, হাতে আর 100 দিন আছে। এসআইআর এর কাজ বড়জোর আর 1 মাস চলবে, হাতে আর 22 দিন আছে। এই অবস্থায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্দেশ দেন, প্রয়োজনে বুথ ভিত্তিক ভোট রক্ষা কমিটি হবে। নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় যারা থাকবেন তাদের কাছে পৌঁছে যান, একটা কেসও যাতে মিস না হয়। তিনি বলেন, 1,68,00,000 মানুষের কাছে আমাদের পৌঁছতেই হবে। শুনানি করিয়ে তাদের নাম যেন চূড়ান্ত ভোটার তালিকায় বেরোয়, এটা নিশ্চিত করতেই হবে। সব তথ্য দিদির দুত অ্যাপে তুলতে হবে, যাতে কমিশনের উপরে আমরা অদৃশ্য চোখের মতো নজরদারি করতে পারি। জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান ও সাংসদরা প্রতি 5 দিন অন্তর এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে খোঁজ নেবেন। নির্বাচন কমিশন সারা দেশে যা কাজ করছে, বাংলাতে একই কাজ করছে। কোনো নজরদারির কিচ্ছু দরকার নেই। যতই তারা ভাবুক যে এসআইআরকে ফাঁকি দেবে, এসআইআর বাংলায় হবেই, এবং যাদের যাদের নাম বাদ যাওয়ার কথা আছে তাদের নাম বাদ যাবে। কিভাবে শুনানি করাতে হবে সেই নির্দেশও এদিন দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিএলএদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটাররা যখন শুনানিতে যাবেন তখন তাদের সঙ্গে বিএলএরা অবশ্যই থাকবেন। যাদের শুনানি হয়েছে তাদের রিসিপ্ট দিতেই হবে। কয়েকটা দিন মানে দাঁতে দাঁত চেপে লড়াই, বিজেপির এত বড় একটা চক্রান্ত, যেটা অন্য রাজ্যে তারা সফল হয়েছে, এখানে আটকে যাচ্ছে। এই চক্রান্তটাকে প্রতিহত করতে সর্বশক্তিতে দিতে হবে। কোনো আত্মসন্তুষ্টির জায়গা নেই, অতিরিক্ত আত্মবিশ্বাসের জায়গা নেই। বর্তমানে এসআইআর নিয়ে রাজ্যে তুলকালাম চলছে। এই প্রেক্ষাপটে এদিন ফের কমিশনকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, এদিন তিনি বলেছেন, অত্যন্ত দুঃখের বিষয়, এই 70-80 দিনে 126 জন মারা গেলেন। এর সবটাই অপরিকল্পিতভাবে এসআইআর এর কারণে। হোয়াটসঅ্যাপে নির্বাচন হয় না। হোয়াটসঅ্যাপে বলা হয়েছিল বিএলএরা থাকবেন না শুনানি কেন্দ্রে। আমাদের সাথে এটা নিয়ে ওদের ঝগড়া হয়। আমাদের দাবিকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট নিয়ে আমরা আদালতে যাব। রবিবার ব্লকে ব্লকে মিছিল হবে। আমাদের একটা টিম যাবে ইলেকশন কমিশনে। ওনার নিকটাত্মীয় নিজেকে 100 দিয়েছিলেন, আর 26-এর নির্বাচনে ওনারা ভ্যানিশ হবেন। দুটো পাঞ্চ করে কেউ হয়তো ওনাকে বলেছিলেন, সেই জন্য 126 সংখ্যাটা উনি পেয়েছেন। এদিন উন্নয়নের পাঁচালী ভোটারদের কাছে আরো বেশি করে পৌঁছে দেওয়ারও নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভোকাল টনিকে কতটা উজ্জীবিত এবং উদ্বুদ্ধ তৃণমূল কংগ্রেস হচ্ছে তা তো সময় বলবে, কিন্তু বিজেপি নিজের মতো এসআইআর করতে চেয়েছিল, সেইটা তৃণমূল কংগ্রেস আটকে দিয়েছে, এইটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। আমি বলছি, সজলদা, যে এসআইআরকে আপনারা ভেবেছিলেন যে তৃণমূল কংগ্রেসের কার্যত কোমর ভেঙে যাবে যে এসআইআর এখানে হওয়ার ফলে, সেই এসআইআর অস্ত্রকে তো ভোতা করে দিয়েছে তৃণমূল। অ্যাটলিস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাই বলছেন। বিরাট ভোতা হয়ে গেছে। আমি কতগুলো প্রশ্ন করি যে সেটা হচ্ছে, শুনানি করতে হবে। শুনানিটা কি করে হবে? মনিরুলরা যদি নিজেরাই বিএলও বিডিও অফিস ভেঙে দেয়,
হুগলির এক এমএলএ প্রথমেই কাজটা শুরু করেছিলেন। আমি বলছি তাহলে শুনানিটা হবে কেমন করে? আমি একটা কথা সহজভাবে বলতে চাই যে দেখুন, যে কারণেই শুনানি হোক সেই কারণটা সরকারি কর্মচারীরাই পালন করেছিলেন। তাদের ভুল ত্রুটি, ইচ্ছাকৃত চাপে পড়ে কি কারণে বলতে পারবো না, প্রচুর মানুষের 1,59,00,000 না কত লাখ মানুষের তার জন্য হিয়ারিংয়ে হাজির হচ্ছে। আমি প্রশ্ন করি তাতে সমস্যাও হচ্ছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আমি প্রশ্ন করি উত্তর কলকাতা, পশ্চিমবঙ্গের যতগুলো লোকসভা আছে তার মধ্যে অন্যতম নাম বাদ গেছে উত্তর কলকাতা, কিন্তু উত্তর কলকাতাতে এই নিয়ে কোথাও মারামারি, খুনোখুনি, ভাঙাভাঙি, লাঠালাঠি নেই। সেখানেও তো তৃণমূল আছে, তৃণমূল ক্ষমতায় আছে, কিন্তু যেখানে দারা, সুজা, মুরাদ এই ভাইয়েরা যেখানে থাকেন সেই সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে কিসের জন্য, সেটার উত্তর আপনাকে আজকে তৃণমূলের লোককে দিতে হবে। আমি আপনাকে বলি, একমুখে বলছেন যে শুনানি করাতে হবে, আবার মনিরুলকে দিয়ে ভাঙাবেন। কোনোদিন ফারাক্কায়, কোনোদিন অন্য জেলায়, বিভিন্ন মুর্শিদাবাদে, বিভিন্ন জায়গায় আপনি এই শুনানি কেন্দ্রগুলোর উপর হামলা চালাবেন, শুনানি কেন্দ্রগুলোকে ভাঙাবেন, আবার বলবেন যে আমাদের এই কাজটা করতে হবে। কেমন করে হবে? আর শুনুন, এসআইআর করে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সেক্ষেত্রে ব্যবস্থা, আমি আপনার কাছে আসছি, ব্যবস্থা তো নেবে কমিশন। আমি মনিরুলের পার্টে আলাদা করে একদম আসবো, কিন্তু যেহেতু আপনি উল্লেখ করলেন এই এফআইআর কেন 48 ঘন্টা পরেও হলো না, সেটা তো দেখবে, কড়া পদক্ষেপ নেবে কমিশন। কমিশন কি করছে? আপনি ঠিক বলেছেন। মুশকিল হচ্ছে আপনি যখন আইন ভাঙছেন তখন আবার আপনাকে আইন দিয়েই ঘেরা হবে। জোর জবরদস্তি করে তো কোনো কিছু হতে পারে না। কমিশন বলে দিয়েছিল যে এফআইআর করতে হবে, এসডিপিওকে দিয়ে বা কাউকে দিয়ে তদন্ত করার কথা কমিশন কখনো বলেনি। এবার সেই আইনটা ভাঙলেন, ফলে তার পরবর্তী জায়গায় যেতে হবে। কিন্তু একটা জিনিস হচ্ছে, এইভাবে যদি চলতে থাকে দিনের পর দিন, চলতে থাকে, তাহলে একটা বিষয় নিশ্চিত হবে যে এসআইআর হয়তো এই টেনিয়রের মধ্যে কমপ্লিট হবে না, আর এসআইআর যদি কমপ্লিট না হয় তাহলে ভোট হবে না। তার মানে ভোটটা যখন হবে তখন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন থাকবে, রাষ্ট্রপতি শাসন থাকলে আর এদের ভোটে দাঁড়াতে হবে। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে কথা বলেছিলেন, সজলদার কথাতেও একই সুর পেলাম আমরা। আমি একটু তন্ময়ের কাছে এই জায়গা থেকে আসতে চাইবো। তন্ময়, একেবারে বুথ ভিত্তিক ভোট রক্ষা কমিটি, অর্থাৎ প্রত্যেক বুথে ভোট রক্ষা কমিটি থাকবে, কড়া নজরদারি তারা চালাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোকাল টনিকের পাশাপাশি যে কড়া বার্তা দিলেন, কড়া নির্দেশ দিলেন সাংসদদের, বিধায়কদের, কর্মীদের, অর্থাৎ চালিয়ে ব্যাটিং করার কথা বলছেন, তার মানে কি দলের একাংশ তারা সেটা এতদিন করে আসেননি, সময় বেঁধে দিতে হচ্ছে, আর 3 মাস রয়েছে, আর 22 দিন রয়েছে এসআইআর এর জন্য? প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা দিয়ে শুরু করেছিলেন, যে সমস্ত BLA 2 সহ আমাদের বুথের কর্মীরা মাটি আগলে 3 মাস পড়েছিলেন, 6 মাস টাইম ছিল, 3 মাস আমরা কাটিয়েছি, তাদেরকে কুর্নিশ জানিয়েছেন। কারণটা কি? কারণ এই 3 মাসে তারা যে কাজটা করেছেন বলেই প্রত্যেকটা BLA 2 প্রত্যেকটা ভোটারের কাছে পৌঁছেছেন, প্রত্যেকটা 100%, আমাদের টার্গেট ছিল 100% ইনুমারেশন ফর্ম ফিল আপ করা হয়েছে। তার জন্যেই এই যে বাকি রাজ্যগুলোতে দেখছেন যা নাম বাদ গেছে, পশ্চিমবাংলায় প্রথমে খসড়া তালিকায় সেই নাম বাদ দিতে পারেনি। এরপর যখন খেলাটা শুরু করলো লজিক্যাল ডিসক্রিপেন্সি দিয়ে, তখন আমাদের হাতে আর এদিকে 6 দিন আর ওদিকে 16 দিন, মানে 22 দিন মতো মানে আছে। কমিশন খেলছে আর আপনারা ম্যান মার্কিং করবেন। আমি আসছি, আমি জানতে চাইছি হ্যাঁ 22 ডেফিনেটলি, যখন কমিশন বিজেপির বি টিম হয়ে বিজেপিকে জেতানোর কাজ করে, ভ্যানিশ কুমার, এই তো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, আপনারা টুইটটা দেখুন, টুইটটা আমি আপনাকে এখানে দেখাচ্ছি। সেখানে নির্বাচন কমিশন 19 তারিখের যে রায়, তার উপর দাঁড়িয়ে 21শে জানুয়ারি একটা সার্কুলার ইস্যু করেছিল, তাতে বলেছিল 24 তারিখ, অর্থাৎ আজকের দিন আমরা যখন বসে আছি, তার মধ্যে সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের নাম আছে 1,36,00,000, আর তার সঙ্গে আনম্যাপ প্রায় 32 লক্ষ, অর্থাৎ 1,68,00,000 নাম ওয়ার্ড অফিসে, বুথ অফিসে এবং সমস্ত যে জায়গাগুলো হিয়ারিং হচ্ছে সেই জায়গাগুলোতে, পঞ্চায়েতে, সব জায়গায় দিতে হবে। এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ, এই নির্দেশ ভ্যানিশ কুমার মানলেন না। কেন মানলেন না সেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে টুইট করেছেন। তো এই যে আমাদের লড়াই, আমরা প্রথম দিন থেকে বলে আসছি, এই লড়াই যে চলবে, সেই লড়াইটার বার্তা দিয়েছেন যে বাকি 22 দিনও যাতে আমরা এমনভাবে লড়তে পারি, বিজেপি হরিয়ানা যেভাবে জিতেছে, দিল্লি যেভাবে জিতেছে, মহারাষ্ট্র যেভাবে জিতেছে, বিহার যেভাবে জিতেছে, বাংলাকে যে সেভাবে জিততে পারবে না সেটা বিজেপি বুঝে গেছে। বাকি 22 দিন যদি আমরা এইভাবে দাঁড়িয়ে থাকি, তাহলে একটা বৈধ নাগরিকের ভোটও ভোটার লিস্ট থেকে বাদ দিতে দেব না।
সেটাই আমাদের প্রথম পরিকল্পনা, প্রত্যেকটা মানুষের পাশে থাকা, প্রত্যেকটা মানুষের সাথে থাকা, যাতে তাদের সাংবিধানিক অধিকারটা রক্ষা করা যায়। আমি তো বলেছি, মমতা ব্যানার্জিকে যদি কেউ মমতা ব্যানার্জি বলে তাহলে মমতা ব্যানার্জির ভীষণ রাগ হয়। আর এখানে বসে অফিসিয়াল মুখপত্র দলের একজন সম্পাদক মণ্ডলীর সদস্য হয়ে তিনি যদি বলেন একজন প্রশাসনিক প্রধানকে ভ্যানিশ কুমার, সেটা ঘৃণার বিষয়, লজ্জার বিষয়। আমি এবার বলছি, উনি বললেন বিজেপির বিটিমিসি, আর ওনারা আজকে সম্ভবত একটা টুইট করেছেন যেখানে উনি দেখিয়েছেন মহারাষ্ট্রের একজন পঞ্চায়েত বা কোনো কিছুর জনপ্রতিনিধি, তার নাম পশ্চিমবঙ্গের বাঁকুড়া বা বীরভূমের ভোটার লিস্টে আছে। এইটা প্রমাণ করে যে ইসি এটা দেখিয়ে বার করে এটা প্রমাণ করেছে যে তাদের নিরপেক্ষতা, তাদের যে কতটা নিরপেক্ষতা, এবং তারা যে বলতে চায় যে দালাল। আপনারা এই খেলাটাই তো খেলছিলেন। আরে ভাই বলেনি, আপনি বলছেন তো, আমি সেটারই জবাব দিচ্ছি যে মহারাষ্ট্রের যে নামটা ঢুকিয়েছে এটা তো, এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কবে বলেছিলেন? নেতাজি ইন্ডোরে, নেতাজি ইন্ডোরে যে একই এপিক নাম্বার দিয়ে, আমি এবার দুজনকে থামালাম। দেখুন, সজল ঘোষ বলছিলেন যে কমিশনের নিরপেক্ষতা, এই কমিশনকে একেবারে সর্বোচ্চ আদালত সময় বেঁধে দিয়েছিল যে 3 দিনের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির একটা তালিকা সেটা প্রকাশ করতে হবে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের আদালতের বেঁধে দেওয়া সময়সীমা আজকে শেষ হচ্ছে, মানে আজকে হচ্ছে ডেডলাইন। কিন্তু কবে বেরোবে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা, কোনো স্পষ্ট উত্তর এখনো পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে কমিশনের কাছে নেই। দেখুন, ডেডলাইন শনিবার। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় কারা কারা রয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শনিবারের মধ্যেই তা প্রকাশ করার কথা নির্বাচন কমিশনের। সেই অনুযায়ী কি এদিনই তালিকা প্রকাশ্যে আনবে কমিশন? শনিবার রাতের মধ্যেই সম্পন্ন হবে প্রক্রিয়া, যদিও এই নিয়ে এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য সামনে আসেনি। 19 জানুয়ারি সোমবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে। তালিকায় কাদের নাম রয়েছে প্রকাশ্যে তা জানাতে হবে, প্রকাশ্যে টাঙিয়ে দিতে হবে সেই তালিকা। এরপর 21 জানুয়ারি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে বলা হয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 24 জানুয়ারি শনিবারের মধ্যে প্রকাশ করা হবে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। কিন্তু কোথায় কি? এখনো পর্যন্ত কোথাও টাঙানো হয়নি লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা, আর এতেই বাড়ছে ধোঁয়াশা। 1,36,00,000 আপনাদের কাছে থাকে, তা আপনি সেই লিস্টটা প্রকাশ করছেন না কেন? তার মানে সেই লিস্ট আপনার কাছে তৈরি নেই, অথবা সেই লিস্টে ব্যাপক কারচুপি আছে, অথবা সেই লিস্টটা তৈরি হয়েছে বিজেপির রাজনৈতিক সুপারিশে, যার মধ্যে পরিষ্কার দেখা যাবে যে সম্পূর্ণ অকারণে বিনা কারণে যে কোনো ছুতো করে এই মানুষগুলোকে ডাকা হচ্ছিল। আপনি যদি বলেন 1,36,00,000, কতদিন ধরে বলে যাচ্ছেন 1,36,00,000, আর 72 ঘন্টা হয়ে গেল, এখন 1,36,00,000 নামের লিস্ট আপনারা বার করতে পারলেন না। প্রশ্ন উঠছে, 1,36,00,000 ভোটারের তালিকা তো আগে থেকেই কমিশনের কাছে রয়েছে। তালিকা যখন তৈরি তখন শুধুমাত্র তা প্রকাশ করতে এত সময় লাগছে কেন? কমিশন যদি এরপরও সুপ্রিম কোর্টের কাছে এইভাবে থাপ্পড় খাওয়ার পরেও যদি বিজেপির দালালি না ছাড়ে, তাহলে যেটা হবে আমাদের দেশের এই ইনস্টিটিউশনগুলোর উপর মানুষের রাস্তা থাকবে না। নির্বাচন কমিশন মানে ডিএম, এসডিও, বিডিও, অতএব তারা এই ছলচাতুরি করে বিষয়টাকে বিলম্বিত করছে। অতএব আমি মনে করি এই বিলম্বিত করে ইলেকশন কমিশনকে জব্দ করার যে তৃণমূল কংগ্রেস প্রচেষ্টা নিচ্ছে তা শেষ পর্যন্ত ফলপ্রসূ হবে না। যত বিলম্ব হবে তৃণমূলের ক্ষেত্রে তত ক্ষতিকারক হবে। এদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে শুক্রবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছিল খোদ নির্বাচন কমিশনের আধিকারিকের মুখেই। এই রাজ্যের ক্ষেত্রে কেন এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি করা হলো? এইটা ইলেকশন কমিশন বলতে পারবে, কারণ ডেটাবেস তাদের কাছে। আমাদের এখানে একটা বড় সমস্যা যেটা আমরা দেখতে পাচ্ছি, লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে দুটো 5 রকম ভাগ আছে। আর এই নিয়ে চাপানুতোরের মধ্যেই উত্তর 24 পরগনার গাইঘাটায় শুরু হলো তালিকা বিতর্ক। স্থানীয় তৃণমূল ও বিজেপির দুপক্ষেরই দাবি, ফুলছড়া পঞ্চায়েতে এদিন লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা টাঙানোর পরই তা খুলে ফেলা হয়। সেন্ট্রালি এখনো আসেনি, সেন্ট্রালি আসলে আমরা টাঙিয়ে দেবো। আমাদেরই নোটিশটা ছিল, ওটা আমাদের অফিসে যেটা আছে সেটা টাঙানো হয়েছিল। সেন্ট্রালি যদি আসে তখন টাঙিয়ে দেওয়া। সেন্ট্রালি আসেনি বলে খুলে নেওয়া। আর আমার কাছে জানাও নাই যে ফুলছড়াতে টাঙানো হয়েছিল আর খোলা হয়েছিল কিনা।
যদিও দিনভর বিতর্কের ঝড় ওঠার পর নির্বাচন কমিশন সূত্রে জানানো হয় ৩-৪ দিনের মধ্যে প্রকাশ্যে আনা হবে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। কৃষ্ণেন্দু অধিকারী, সমক লাহিড়ী, সমীরণ পাল, এবিপি আনন্দ। লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ তথ্যগত অসঙ্গতি, এই কথাটা দেখুন ইতিমধ্যেই সবাই কম বেশি পরিচিত হয়ে গেছেন এবং সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল আজকে ডেডলাইন। এখনো পর্যন্ত আমরা কোনো রকম তালিকা প্রকাশ করতে দেখিনি কমিশনের তরফে। আমি বিশ্বনাথ দার কাছে এখানেই আসবো। বিশ্বনাথ দা, এই যে আমরা প্রতিবেদন তুলে ধরলাম সেখানে দেখুন এখনো পর্যন্ত কোনো জায়গায় কমিশনের তরফে নির্দিষ্ট কোনো এভাবে তালিকা আসেনি। আমি বলছি কেন? যেখানে কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে 1,20,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা হতে পারে, 31 থেকে 32 লক্ষ হতে পারে আনম্যাপড, তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সির এই তালিকা প্রকাশ করতে অসুবিধে কোথায়? মানুষের বিভ্রান্তির তো আরো মুখে পড়ছেন। এত দেরি হচ্ছে কেন? এত সময় কেন কমিশন নিচ্ছে? দেখো, যেটা পরিষ্কার করে বলতে চাই যে সুপ্রিম কোর্টের আদেশ হলো ল অফ দ্য ল্যান্ড, দেশের আইন যদি বলো, সুপ্রিম কোর্টের আদেশ হলো দেশের আইন, ফলে সেটা সবাইকে মান্যতা দিতে হবে, ইলেকশন কমিশনকেও মান্যতা দিতে হবে। এবং একই সাথে তোমায় বলতে চাই যে ইলেকশন কমিশনের কিন্তু পশ্চিমবাংলায় এসআইআর প্রক্রিয়ায় কোনো নিয়ন্ত্রণ নেই, যার জন্য আমি বারবার তোমায় বলছি এখানে কিন্তু এসআইআর হচ্ছে না আমার মুন্ডু হচ্ছে, সেটা আমি নিজেই বুঝতে পারছি না। আমি কিন্তু সত্যি বুঝতে পারছি না। দুটো রাজনৈতিক দল দু মেরুতে রয়েছে। তৃণমূল কংগ্রেস পরিষ্কার করে মানে যখন ফর্ম ফিল আপ হচ্ছিল একজন দুজনের নাম ব্যবহার করে, একজনের নাম ব্যবহার করে 50 জনের নাম তুলেছে, আর অন্যদিকে বিজেপি চাইছে যে কোনো মুসলমানের নাম জানি বাদ যায় ভাই। ফলে এখানে কখনোই একটা বিশুদ্ধ ভোটার তালিকা তুমি চাও না কেন, তুমি কিছুতেই পারবে না। পশ্চিমবাংলাতে বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি হতে পারে না অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে, ইলেকশন কমিশনের ব্যর্থতার কারণে এবং রাজনৈতিক দলগুলোর আগ্রাসী ব্যবস্থার জন্য। এটা দিনের পর দিন আমি ডে 1 থেকে তোমাকে বলেছি। এবং একই সাথে ইলেকশন কমিশনের কিন্তু কোনো ধারণা ছিল না যে সুপ্রিম কোর্ট এই ধরনের একটা নির্দেশ দিতে পারে। ফলে তাদের কোনো কন্ট্রোল ডিএম অফিসে নেই, বিএলও পর্যন্ত নেই, এসডিও পর্যন্ত নেই, যার জন্য তুমি লক্ষ্য করে দেখো তোমাদের সাংবাদিক রুমাকে যে ইন্টারভিউ দিয়েছেন সুব্রত গুপ্ত, তিনি কিন্তু পরিষ্কার বলছেন আমি জানি না, এটা ইলেকশন কমিশন বলতে পারবে। আমি জানি না মানে ইলেকশন কমিশনের চোখ, আই অ্যান্ড ইয়ার, চোখ এবং কান হিসাবে অবজারভাররা কাজ করে। সেই অবজারভাররা যদি বলতে না পারেন, যে সবটাই যদি দিল্লির ঘাড়ে চেপে দেয়, তাহলে তুমি বুঝতে পারছো তো যে এই রাজ্যের ইলেকশন প্রক্রিয়া মানে এসআইআর প্রক্রিয়ার উপর সামান্যতম নিয়ন্ত্রণ জ্ঞানেশ কুমারের নেই। এটা বাস্তব। এবং এখানে পরিষ্কার রাজনীতি চলছে, একতরফা মানে রাজনীতি চলছে। যেই রাজনীতিতে যার যেখানে সুবিধে তারা তাদের মতন করছেন। যাদের মনে হচ্ছে যে বিডিও অফিস ভাঙচুর করে দাও, যাদের মনে হচ্ছে আপনি যেটা বলছেন এটা মারাত্মক, যে কোনো নিয়ন্ত্রণ নেই। আমি বলছি এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির প্রসঙ্গ যখন আসছে, আপনারা জানেন যে অমর্ত্য সেনের একেবারে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং যারা নির্বাচন কমিশনের আধিকারিকরা তার বাড়ি থেকে তথ্য নিয়ে এসেছিলেন। পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে অমর্ত্য সেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। তিনি বলছেন এসআইআর এর মতো প্রক্রিয়া এই রাজ্যে সময় নিয়ে করা উচিত, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাড়াহুড়ো করা হয়েছে, নথি জমা দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আমি এইখানে সায়নদীপের কাছে আসার আগে আমি দর্শকদের বলতে চাইবো যে দেখুন, আমাদের এই বিশাল ভূভারতে এতটা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা যায় সেটা দেখিয়ে দিয়েছিলেন প্রথম যে নির্বাচন কমিশনার, যিনি ছিলেন একজন বাঙালি, সুকুমার সেন। মানে ভূভারতে কিভাবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে পরিচালনা করা যায়। 68 দফায় তখন ভোটটা হয়েছিল সারা দেশ জুড়ে, সারা বিশ্ব হাঁ করে তাকিয়েছিল। আমি বলছি সায়নদীপ, সেইখানে একটা এসআইআর করতে গিয়ে কার্যত এত নাকানি চোবানি কেন খেতে হচ্ছে কমিশনকে? মানে এসআইআর করতে গিয়ে যদি এই পরিস্থিতি হয়, তাহলে ভোটটা এই কমিশনের নেতৃত্বে সুষ্ঠুভাবে হবে, বাধাহীনভাবে হবে, এই নিশ্চয়তা কে তোমাকে দেবে তুমি বলো? আমি বলছি এসআইআর মানে কি স্পেশাল ইন্টেন্সিভ রিভেঞ্জ কিনা আমি জানি না, যে নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে বেছে বেছে কাউকে রিভেঞ্জ নিতে চাইছে। কিন্তু এসআইআর এর প্রয়োজনীয়তা নিয়ে কিন্তু কোনো দ্বিমত আমাদেরও নেই, 100 বার নেই। আমি বলছি যে সুপ্রিম কোর্ট এর আগে এসএসসির মামলায় বলেছিল দাগী অপরাধীদের নামের তালিকা প্রকাশ করতে, রাজ্য সরকার তখন করলো না। আবার এই সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে বলল যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে তামাশা হচ্ছে সেই তালিকাটা প্লেস করতে, ইলেকশন কমিশনও সেটা করলো না। এই যে সংবিধান স্বীকৃত সংস্থাগুলোকে নিয়ে যে তামাশা চলছে, এটা কতদিন চলবে? আপনারা একটু আগে আলোচনা করছিলেন যে দুটোই একই ছাঁচে ফেলছো তুমি। হ্যাঁ, তাই তো, একইভাবে কোনো আইন আদালত 21শে আইন সর্বনেশে যে যেমন চলছে তেমন ভাবেই চলবে। ইলেকশন কমিশন, বিজেপি, তৃণমূল, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সব মিলেমিশে এক হয়ে গেছে। আসলে সবকা মালিক এক হ্যায়, দিদি মোদি ফেক হ্যায়।
যেরকমভাবে RSS চালাবে সেইভাবে মোদি মমতা ইলেকশন কমিশন সব চলবে। আমি বলছিলাম একটু আগে আপনারা আলোচনা করছিলেন বুথে ভোট রক্ষা, অভিষেক ব্যানার্জির ডায়লগ, বিড়াল বলে মাছ খাবো না, আঁশ ছবো না, কাশি যাবো। ভোট লুটের ডায়মন্ড হারবার মডেল যারা চালু করেছিল তারা আবার নাকি ভোট রক্ষা করবে। আমি নির্দিষ্টভাবে বলছি, বিজেপির নির্দেশে ইলেকশন কমিশন এক অংশের মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। টার্গেট করে নোটিশ পাঠানো হচ্ছে সংখ্যালঘু, দলিত, আদিবাসী, গরিব, প্রান্তিক মানুষকে দিয়ে মানুষের কাছে। আর এই ইলেকশন কমিশনের কাজটা এখন কে করছে? অভিষেক ব্যানার্জির কোম্পানি হলো আইপ্যাক। সব ইআরও অফিসগুলোকে আইপ্যাক দখল করে নিয়েছে। টিএমসি দলটাকে আইপ্যাকের কাছে টেন্ডার দিয়ে বেচে দিয়েছে, আর আইপ্যাককে টেন্ডার দিয়েছে ভোটাধিকারে, যোগ্য ভোটাধিকার থাকা যে মানুষগুলো থাকার কথা তাদের নাম বাদ দেওয়ার জন্য। আরে শোনো ভাই, একটু ধৈর্য ধরো। আমি বলছি যে মানে ইলেকশন কমিশন এসআইআর এর কাজ করবে, আইপ্যাকের ওখানে কি কাজ? কেন ইয়ার অফিসগুলো আইপ্যাক দখল করবে? দিওয়ানি কি সাদিবে আব্দুল্লাহ বেগানা? তন্ময়ের কাছে আসবো, কিন্তু তার আগে সায়নদীপ বাম আমলে এমন অভিযোগ শোনা যায়নি, তাই না, যে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে? শোনা যায়নি। 2002 সালে এসআইআর তখন বামফ্রন্ট আমলেই ছিল, আপনিও ছিলেন তখন। কি 2002 সালে এই সব আলোচনা হয়েছে? ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, ভয় দেখানো হয়েছে ভোটারদের, এমনটা তো বাম আমলে প্রথমকালে শোনা হয়নি। ভোটারদের নাম বাদ দিয়েছে না বাম আমলে? এটা তো মুখ্যমন্ত্রী অভিযোগ করতে পারবেন না, আপনি যা বলছেন। না, তুমি প্রশ্নটা ভুল ব্যাখ্যা করছো, প্রশ্নটা ভুল ব্যাখ্যা করছো। আমি কি বাম আমলে ভোটারদের ভয় দেখানো হয়েছে এমন কথা হয়নি, তাই তো? বলতে পারেন যুগ যুগ ধরে চলছে, কিন্তু ভোটারদের টার্গেট করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া এটা বাম আমলে, এটা তৃণমূল বিজেপি নেতারা বলবেন। ভুল ব্যাখ্যা করছো তো। কেউ এসআইআর নি বরঞ্চ 2002 এর তুলনা আমরা টেনে আনছি, যে তখন এত সময় লাগেনি, তখন তত সুষ্ঠুভাবে হয়েছে। আমি একটু বলি, আমার কথা হলো যে এসআইআর, যাই হোক আমি বুঝতে পারলে ভুল করেছি। এসআইআর এর নাম করে যেটা হচ্ছে, ভুয়ো ভোটারদের নাম সব জায়গায় রয়ে যাচ্ছে, আর যোগ্য ভোটারদের নাম টার্গেট করে বাদ দেওয়া হচ্ছে। এই যে এসআইআর এর নামে তামাশা হচ্ছে, বিজেপি আর তৃণমূলকে মাঠে নামিয়ে এখন ইলেকশন কমিশন রেফারির ভূমিকা পালন করবে। মানুষের গণতান্ত্রিক অধিকার, এই যে বললো না বিজেপি যে ভোটার লিস্টটা বেরোবে না, তার থেকে রাষ্ট্রপতি শাসন হবে, আর সেই রাষ্ট্রপতি শাসনে ভোট হবে, আর তৃণমূল বসে রয়েছে ওর থেকে কিভাবে ফায়দা লুটবে। মানুষ তার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারুক, এই নিয়ে এদের দুজনের কোনো তাপ উত্তাপ নেই। নিজেদের আখের কি করে বোঝানো যায় তার ব্যবস্থা করছে, আর নির্বাচন কমিশনকে সেখানে বড় হিসাবে নির্বাচন কমিশন কি করছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে একের পর এক জায়গায় বিক্ষোভ দেখানো হচ্ছে এবং বিডিও অফিসে তাণ্ডব চলছে, কিছু কমিশন করছেটা কি? দেখুন, নির্বাচন কমিশন তো এফআইআর এর নির্দেশ দিয়েছিল, তা না করে ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল প্রশাসন। আর এবার মনিরুল ইসলামের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালো বিজেপি, যদিও গোটা ঘটনায় নিজের কোনো ভুল দেখতে পাচ্ছেন না তৃণমূল বিধায়ক। প্রতিবেদন দেখুন, তারপর আসছে আলোচনা। তার উপস্থিতিতে বিডিও অফিসে ভাঙচুর হয়েছে, চলেছে বেলাগাম তাণ্ডব। তারপর সরাসরি নির্বাচন কমিশনকেও হুমকি দিয়েছেন। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে, পাতাল থেকে ছেঁচড়ে বের করব। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশের পর 48 ঘন্টা কেটে গেলেও ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোনো এফআইআর করেনি প্রশাসন। এবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ফারাক্কা থানায় অভিযোগ জানালো বিজেপি। চিঠিতে সরকারি সম্পত্তি ভাঙচুর, সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে মনিরুল ইসলামের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। মনিরুলের মতো ভারতবর্ষের সাংবিধানিক বডিকে এই ধরনের বক্তব্য, বিডিও অফিস ভাঙচুর, বিডিও অফিসের আধিকারিকদের মারপিটের পরেও কেন এদেরকে ছেড়ে দেওয়া হবে? এই ধরনের যারা জঙ্গি মানসিকতা সম্পন্ন বা দেশ বিরোধী মানসিকতা সম্পন্ন লোক, তারা উৎসাহিত হবে এবং আগামী নির্বাচনকে আরো রক্তাক্ত করবে। যদি মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করতে হয়, নির্বাচন কমিশনের মেরুদণ্ডটা কোথায় থাকে শুভেন্দু অধিকারী এগেনস্ট এফআইআর করতে বলার ব্যাপারে? শুভেন্দু ফার্স্ট পার্সন যে বিএলওদের প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছিল বিহারের মতো জেলে পুরবো। 57টাকে বিহারে জেল খাটিয়েছি, এখানেও বিএলওদের বলছি সতর্ক হয়ে যান, নইলে জেলে পুড়তে হবে, জেলে পাঠাবো। শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করার হুমকি দেওয়ার সাহস হয়েছে নির্বাচন কমিশনের? 14 জানুয়ারি মুর্শিদাবাদের ফারাক্কার বিডিও অফিসে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে অবাধে ভাঙচুর চালায় তার অনুগামীরা।
এই ঘটনায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। তারই মধ্যে নির্বাচন কমিশনকে বেলাগাম আক্রমণ করেন মনিরুল ইসলাম। সেই ঘটনায় মনিরুল ইসলামের বিরুদ্ধে নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে এফআইআর দায়েরের নির্দেশ দিলেও এখনও এফআইআর করেনি প্রশাসন। উল্টে ঘটনার তদন্তের জন্য এসডিএম অর্থাৎ সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন জেলা শাসক। যদিও স্বমহিমায় রয়েছেন ফারাক্কার তৃণমূল বিধায়ক। যেমন নির্বাচন কমিশনের নির্দেশের পরেও বৃহস্পতিবার মনিরুল ইসলামকে বিডিও অফিসে দেখা যায় দাপুটে মেজাজেই। শুক্রবার তার গলায় ফের শোনা যায় হুঁশিয়ারি। মানুষের জন্য লড়াই, আমার ব্যক্তিগত জন্য লড়াই নয়। আমার উপরে যতই কেস হোক আর মামলা হোক। প্রশাসন তার বিরুদ্ধে এফআইআর না করলেও এবার ফারাক্কা থানায় মনিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ জানালো বিজেপি। এফআইআর করে কি হবে? অসীম সরকার বিজেপির বিধায়ক, তার বিরুদ্ধে 100টা এফআইআর হয়েছিল। মমতা ব্যানার্জির পুলিশ কি করেছে? তার কেশাগ্র স্পর্শ করতে পেরেছে? তো মনিরুল ইসলাম শাসক দলের হয়েই তো ডাঙ্কা বাজাচ্ছে। বিডিও অফিস গিয়ে তিনি শাসক দলের বিধায়ক, সেখানে বিডিও কার, ডিএম কার, মমতা ব্যানার্জির, তাদেরকে চমকি হুমকি দেখাচ্ছে। তো তার বিরুদ্ধে এফআইআর করে মেরুদণ্ড আছে? যদিও গোটা ঘটনায় নিজের কোনো ভুল দেখতে পাচ্ছেন না তৃণমূল বিধায়ক। বিজেপির জন্যই তো এই সব বলা হচ্ছে যে বিজেপি এফআইআরটা কিসের জন্য করলো, কোন আইনে করলো। আমিও তার আইনের মাধ্যমে জবাব দেবো। প্রশাসনের তরফ থেকে কিছু বলা হয়েছে আপনাকে? কি বলা হয়? কি বলবে? আমার অন্যটা কোথায়? আমি মানুষের স্বার্থে যদি এই ভুল আমাকে বারবার করতে হয় তবুও করব। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশ সত্ত্বেও তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি প্রশাসন, সেখানে বিজেপির করা অভিযোগকে কি আদৌ গুরুত্ব দেবে পুলিশ? রাজীব চৌধুরী, পার্থপ্রতিম ঘোষ, হিন্দল দে, এবিপি আনন্দ। দেখুন, গতকাল আমি বলেছিলাম যে মনিরুল ইসলাম আছেন, মনিরুল ইসলামে তার এই একেবারে নিজের জায়গায় যাকে বলে অটুট রয়েছেন, তার পেছনে আসল ক্যাটালিস্টের ভূমিকা, অনুঘটকের ভূমিকা কে কাজ করছে? কোন জায়গা থেকে তিনি এটা বলতে পারেন যা করেছি, কার্যত বুঝিয়ে দিয়েছেন যা করেছি বেশ করেছি, কে আমার কি করবে? মানুষের স্বার্থে এই রকম কাজ যদি করতে হয় আবার করবে। আমি বলছি, প্রশাসন কি একটা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে? প্রশ্ন আমরা বেলডাঙ্গার ক্ষেত্রে তুলেছিলাম, যখন পুলিশ সুপার এই কথা বলেছিলেন যে 30 ঘন্টা ধরে তারা ধৈর্য দেখিয়েছেন। আজকে কমিশনের নির্দেশের পর 48 ঘন্টা পেরিয়ে গিয়েছে। কমিশন কি ধৈর্যের পরীক্ষা দিচ্ছে নাকি? সলিলদা, কমিশন ধৈর্য কি দেখাবে? কমিশনের তো হাত পা বাঁধা, হাত নেই, পা নেই, একটা স্তম্ভ, লোক নেই, লস্কর নেই, সৈন্য নেই, সামন্ত নেই, কেউ নেই। কার উপর ভরসা করবে? আরে সুপ্রিম কোর্টের অর্ডার মানছে না। তুমি রাজবংশীর বিডিওকে বলে যে 23 তারিখের মধ্যে সারেন্ডার করতে, কোথায় সে? পুলিশ চুপচাপ বসে আছে। কেন অটোমেটিক অ্যারেস্ট হচ্ছে না? আজকে বেলডাঙ্গার ঘটনায় যারা অ্যারেস্ট হলো, আজকে তো প্রমাণিত হলো। আমি তো আগের দিন বলেছিলাম, যতই যদি দয়া মায়া থাকে এখান থেকে একটা টিম গিয়ে ওখানে তদন্ত করে আসুক না। রাঁচির সঙ্গে ঝাড়খণ্ডে সেটা প্রমাণিত হলো, সুইসাইডাল হ্যাঙ্গিং। এবার যে ভাঙচুর যেটা হলো, সরকারি সম্পত্তি যেগুলো নষ্ট হলো, তার খেসারত কারা দেবে? আর সেই লোকগুলো বীরের সম্মান নিয়ে মালা পরিয়ে তাদের গ্রহণ করা হলো। ফারাক্কার কেসে মনিরুল ইসলামের নামে এফআইআর করতে বললো, বিকেল 5টার মধ্যে এফআইআর, ঘন্টার এফআইআর। ক্ষমতা আছে কারুর? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে, রাজ্য সরকারের হুকুম দেওয়ার ক্ষমতা আছে পুলিশ প্রশাসনকে যে মনিরুল নামে এফআইআর করা নির্বাচন কমিশনকে তো একেবারে এই ভারতের সংবিধানে অসীম ক্ষমতা দিয়ে রেখেছে। শোনো, অসীম ক্ষমতা দিয়েছে, কিন্তু তার তো সৈন্য সামন্ত থাকতে হবে, লোক লস্কর থাকতে হবে, তাকে নির্ভর করতে হয় রাজ্য সরকারের ওপরে। রাজ্য সরকার কোনো রকম সহযোগিতা করবে না ফর দেয়ার গ্রেটার ইন্টারেস্ট, ফর দেয়ার ভোট ইন্টারেস্ট, ভোটের রাজনীতির জন্য। আজকে অভিষেক ব্যানার্জি বলছে আপনারা মশাই বয়স 80 বছর, 70 বছর, 75 বছর, তাদের অভিষেক ব্যানার্জি বলছে আপনাদের এমএলএ এমপি তো আমাদের দল করেছে, এবার তাহলে করবো না। আর নিজের টাকা দিয়ে খরচা করে করবেন।
আর আমাদের পাড়া আমাদের সমাধান, সেই টাকাগুলো লুট হবে। আমি তন্ময়ের কাছে একটু আসবো। তবে মনিরুল ইসলাম এমন আসবো শান্তি, মনিরুল ইসলাম এমন ভাবে বলছেন আমি তো কোনো অন্যায় করিনি, নিজের ভুলটা তিনি নিজে বুঝতেই পারছেন না, নাকি শাসক দল বোঝাতে দিচ্ছে না, কোনটা? না, শাসক দল কি বোঝাতে দিচ্ছে না দিচ্ছে সেটাতে আসছি, মনিরুলের কথাই নিশ্চয়ই আসবো। তার আগে আমি আসছি 30 সেকেন্ড তার আগে সময় নেব দুটো বিষয় নিয়ে। এক হচ্ছে যেটা বিশ্বনাথদা বলেছিলেন যে মানুষকে নিয়ে রাজনীতি করছে এবং এই এসআইআর প্রসেস নিয়ে রাজনীতি হচ্ছে, রাজনীতির আগ্রাসন হচ্ছে, আগ্রাসন তো হবেই, আগ্রাসন হচ্ছে বলেই পশ্চিমবাংলায় আটকানো গেছে, এই কারচুপিটা আটকানো গেছে, কারণ আগ্রাসন হচ্ছে, নিশ্চিতভাবে হবে। মানুষকে বাঁচানোর জন্য, মানুষের পাশে থাকার জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য এটা হবে। না না তন্ময়দা, কমিশনের আগ্রাসনের পাল্টা বিধায়কের আগ্রাসন, সেটা তো আসবো, ওটা আমি এড়িয়ে যাচ্ছি না, আসবো। দ্বিতীয় কথা হচ্ছে সায়নদীপ বলছিলেন, আমি বললাম যে সায়নদীপ বলছে বিজেপি তৃণমূল তার মাঝখানে ইলেকশন কমিশন দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়েছেন। বক্তব্য হচ্ছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি তখন হবে। আজকে আমরা গর্বের সঙ্গে এটা বলতে পারছি যে আমরা গত 3 মাস ধরে মানুষের পাশে ছিলাম, আগামী 3 মাসও মানুষের পাশেই থাকবো। যে মানুষগুলো হেনস্থা হচ্ছে সেই মানুষগুলো ছবিটা দেখে একটু যদি রিঅ্যাকশন দেন, থাকে তাহলে তো যদি একটু এই ছবিটা দেখে যদি একটু রিঅ্যাকশন দেন, আপনি অনেকবার দেখেছেন বলবেন, এই আরো পেছনে দাঁড়িয়ে রয়েছেন, এইভাবে চেয়ার ভাঙা হচ্ছে, চেয়ার ছুঁড়ে মারা হচ্ছে, এটা জনস্বার্থে কোন ধরনের জনস্বার্থে একটু বলবেন? এটা নিয়ে প্রথম এই স্টুডিওতেই আমি বলে গেছিলাম যে মনিরুল ইসলাম যে হিংসাত্মক ঘটনার সঙ্গে যদি জড়িয়ে থাকে বা যারা যারা জড়িয়ে তাদের কাউকে দল মনিরুল ইসলামও যদি ওই হিংসাত্মক ঘটনা অর্থাৎ নিজে ভাঙছে মনিরুল ইসলাম, এইটা দল সমর্থন করে না। কোন রকম হিংসাত্মক ঘটনা কেন এই পরিস্থিতি তৈরি হলো? জাতীয় নির্বাচন কমিশন কি করছে? জাতীয় নির্বাচন কমিশন, আচ্ছা জাতীয় নির্বাচন কমিশনের হাতে যে ক্ষমতা আছে তারা শেষ করছে না কেন? আপনি দলের একজন সাধারণ সম্পাদক, আপনি বলছেন এটা নিন্দাযোগ্য, কিন্তু আপনার দল কোথাও একবারের জন্য নিন্দা করে তাকে একটু শাসন করেনি। আপনি আমাকে উত্তর দিন। আমি আপনাকে বলছি আপনার দল সরকার চালায়, যাকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এর বিরুদ্ধে এফআইআর করা উচিত। আপনি বলুন এখানে বসে এফআইআর করা উচিত কি উচিত নয়। আমি বলছি এসআইআর তো শুধু এখানে নয়, এসআইআর তো সারা ভারতবর্ষে চলছে। কেরালায় নিশ্চয়ই আপনি বলবেন না সিপিএম এর সঙ্গে বিজেপির সেটিং আছে, সেখানে নিশ্চিন্তে চলছে। অতএব যারা এখানে বসে ওইসব কথা বলে সেসব কথা ফেক। আমি আপনাকে বলি সংখ্যালঘু ভোটে আপনারা উত্তর কলকাতাতেও জিতেছিলেন, দক্ষিণ কলকাতাও জিতেছিলেন। আপনি বলুন উত্তর কলকাতায় কোনো তো সমস্যা নেই। আমি বলছি যে মানুষগুলো লাইন দিয়ে নিজেদের কথা যখন উঠে তখন এই প্রসঙ্গে একটু নজর রাখতেই হবে। সংখ্যালঘু ভোট কার দিকে যাবে তাই নিয়ে দেখুন জোর জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। বলতেই পারেন যে প্রত্যেকবার নির্বাচনের আগেই এই দিকে ফোকাসটা সব রাজনৈতিক দলেরই থাকে, আর তাই তো এই জল্পনাটাও তৈরি হয়েছে। কারণ ফের দ্রুত জোটের বার্তা দিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর আরো চড়িয়েছেন হুমায়ুন কবির। কি বলেছেন দেখুন। দুয়ারে বিধানসভা নির্বাচন, আর মাস কয়েকের মধ্যেই ভোটের লাইনে দাঁড়াবে রাজ্যবাসী। তার আগে পশ্চিমবঙ্গে কি নতুন কোনো জোট সমীকরণ হতে চলেছে? আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং সদ্য নতুন দল গড়ে ময়দানে নামা হুমায়ুন কবির ইতিমধ্যেই সিপিএম কংগ্রেসের জন্য দরজা খোলা রাখার বার্তা দিয়েছেন। সেলিম সাহেবরা বসুন, সুজন বাবুরা বসুন, নওশাদ সাহেব বসুন, আব্বাস ভাইজান বসুন, কংগ্রেসের অধীর বাবু আর ঈশা খান। বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট আরো যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। এই প্রেক্ষাপটে শনিবার ফের দ্রুত জোটের বার্তা দিয়ে তৃণমূলের বিরুদ্ধে আরো সুর চড়ালেন হুমায়ুন কবির। আমি একটা 31শে জানুয়ারি সভা করব, সেখানে 90% চান্স আছে কারা কারা আমার জোটে থাকবে, তাহলে তারা ডায়াসে থাকবে। আর যদি তারা না থাকে আপনারা নিশ্চিত থাকুন 15 ফেব্রুয়ারি অর্থাৎ 15ই ফেব্রুয়ারির মধ্যে পুরো এই তৃণমূলের সরকারের মৃত্যু ঘন্টা বাজানোর জন্য যা করার করা হবে। হুমায়ুন ঘন্টা বাজাবে কোত্থেকে? ঘন্টার দড়ি তো বিজেপির হাতে। বিজেপি মালিক বললে তবেও ঘন্টা নাড়াতে পারবে। মালিক তো বিজেপি, মালিক অমিত শাহ, মালিক নরেন্দ্র মোদী।
তো তারা পারমিশন দিলে তবে ঘন্টা বাজাবে, ঘন্টা বাজানোর চেষ্টা করবে, কিন্তু সেই ঘন্টায় শব্দ হবে কিনা সেটা তো ঠিক করবে বাংলার মানুষ। গত বিধানসভা ভোটের আগে বামেদের ব্রিগেড মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছিল সিপিএম, কংগ্রেস ও আইএসএফকে। পরে কংগ্রেসের সঙ্গে রফা না হলেও বামেদের সমর্থনে ভাঙড়ে জিতে রাজ্যের একমাত্র অবিজেপি বিরোধী বিধায়ক হন নওশাদ সিদ্দিকী। তার দাবি ইতিমধ্যেই সিপিএম ও কংগ্রেসকে চিঠি দিয়েছেন। হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট নিয়ে ভাবনা চিন্তা চলছে। সিপিএম এর সাথে তথা বামপন্থীদের সাথে বেশ কয়েকবার আলোচনা করেছি, মেলও করেছি, চিঠিও দিয়েছি। কংগ্রেসকে একাধিকবার চিঠি দিয়েছি, পিসিসিকে। আমরা আজকে এআইসিসিকে এই বিষয়, এই জন্য আমরা তাদেরকে চিঠি করব, দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া শেষ হোক। হুমায়ুন কবির সাহেব তার পক্ষ থেকে তিনি ডেডলাইন দিতেই পারেন, এটাতে তার কোনো, তিনি ভুল করেছেন বলে আমার মনে হয়। কোর কমিটি, রাজ্য কমিটির মিটিংয়েই এই সমস্ত বিষয়গুলো উত্থাপন হবে। আইএসএফের সাথে তো আমাদের মোটামুটি বোঝাপড়া একটা তৈরি হয়েই রয়েছে। নিশ্চয়ই আমরা চাই যে আলোচনার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ লড়াই নিশ্চয়ই করতে পারবো, আমরা আশাবাদী। হুমায়ুন কবির ওনার দলের কি কর্মসূচি, কি লক্ষ্য, কি এখনো অব্দি আমরা জানি না। উনি একটা মসজিদ উদ্বোধন করার মাধ্যমে দল ঘোষণা না করে যদি উনি একটা হাসপাতাল বা একটা বিশ্ববিদ্যালয় উদ্বোধন করার মাধ্যমে দল ঘোষণা করতেন, তাহলে আমাদের পক্ষে একটু সহজ হতো ওনার রাজনীতিটাকে বুঝতে বা তার সঙ্গে একটু সহমত হয়ে কথা এগোতে। এতে গুরুত্ব না দিলেও ভিন্ন ব্যাখ্যা দিয়েছে বিজেপি, তৃণমূল দুপক্ষই। ডাল কিংবা ওই তেরঙ্গা পতাকা টতাকা নিয়ে কিংবা হুমায়ুনের মতন কাউকে নিয়ে, তার মানে তারা ঘুরিয়ে তৃণমূল কংগ্রেসের অত্যাচারের সাম্রাজ্যকে আবার সুপ্রতিষ্ঠিত করতে চাইছেন আগামী 5 বছরের জন্য। এই বাংলার মাটি সাম্প্রদায়িকতার মাটি হবে না। এই বাংলায় রবীন্দ্রনাথ, লালন ফকির, কাজী নজরুল ইসলাম একসাথেই পথ চলেন, একসাথেই পথ চলবেন। যারা এই মাটিকে টুকরো করতে চায়, বাংলা তাদের টুকরো করে দেবে। মুসলিম জাতিসত্তা রাজনীতি তৈরি করতে কি হাত মেলাবেন হুমায়ুন কবির ও নওশাদ সিদ্দিকী? সেই জোটে কি যোগ দেবে কংগ্রেস, সিপিএম? সেটাই এখন দেখার। পার্থপ্রতিম ঘোষ, ঐশী মুখোপাধ্যায়, সোমক লাহিড়ী, এবিপি আনন্দ। আমি রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। দেখুন, এই জোট বার্তা বাম কংগ্রেসের দিকে দুপক্ষই দিচ্ছে। একদিকে হুমায়ুন কবির দিচ্ছেন, অন্যদিকে নওশাদ সিদ্দিকী দিচ্ছেন। এখন কে কার হাত ধরবে সে তো সময় বলবে। এটা একটা অনেকের কাছে হাইপোথেটিক্যাল প্রশ্ন হতে পারে, কিন্তু রাজনীতি যেহেতু সম্ভাবনার শিল্প, ফলে কি হবে না হবে এখন থেকে তো সেটা প্রেডিক্ট করে দেওয়া যায় না। কিন্তু তর্কের খাতিরে রাজাগোপাল বাবু, যদি ধরে নিয়ে একটা জোট হচ্ছে এবং সেই জোটটাই 26-এর বিধানসভা নির্বাচনে ময়দানে নামছে, ভোটে তার কতটা প্রভাব পড়তে পারে? কার দিকে আমি বলছি ডিভিডেন্ড বেশি ঝুঁকতে পারে বলে মনে হচ্ছে? দেখুন, জোট হোক বা না হোক, মানুষ যেটা মানে যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ, তারা এতকাল মনে করতেন যারা শাসক তাদেরকেই ভোট দিতে হবে। এখন মোটামুটিভাবে তাদের যারা নেতা হিসেবে উঠে এসেছেন, তারা যে বার্তাটা দেবার চেষ্টা করছেন যে না, শাসক ছাড়াও বিকল্প আছে এবং জোটবদ্ধ হতে পারে, নাও হতে পারে। সুতরাং বিকল্প, যে মুসলমানদের যে আগে এতকাল বিকল্প ছিল না, দের ইজ নো অলসো দ্যাট, এখন কিন্তু সেই জায়গাটাকে ধাক্কা এসেছে। মুসলমানদের কাছে একটা বিকল্প এসেছে। একদল খালি বলতো যে আমি মসজিদ করব, আবার নওশাদও বলতে শুরু করে দিয়েছে শিক্ষা দরকার। মুসলমানকে মারছে, বোমা তৈরি করার আদেশ তাদের উপর আসছে। এই যখন একটা সম্প্রদায় শিক্ষার কথা বলে, স্বাস্থ্যের কথা বলে, সেই সম্প্রদায় কিন্তু এগিয়ে যাবার স্বপ্ন দেখে, তখন আর শাসকের সঙ্গে থাকার কথা ভাবে না। সুতরাং জোট হলে তো বোঝাই যাচ্ছে কোন দিকে সেই ভোটটা যাবে। আর যদি নাও ভোট হয়, তখনও কিন্তু মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছে মনে হচ্ছে নিশ্চয়ই এরা তৈরি করার চেষ্টা করছেন যে একটা বিকল্প দরকার। শাসকের সঙ্গে থাকা মানেই নিজেকে দাসত্বে মেনে নেওয়া, এই যে তোমরা করো না, এই একটা বার্তা কিন্তু অলরেডি এসে গেছে। যদি জোট হয়, ভয়াবহ পরিস্থিতি হতে পারে। জোট যদি নাও হয়, মুসলমানদের একটা বড় অংশ যদি শাসক থেকে বেরিয়ে যায়, তাহলে কিন্তু এর একটা বিরাট প্রতিক্রিয়া আগামী নির্বাচনে আমরা দেখতে পারবো। কেন না, এটা যে বিজেপি কিন্তু একেবারে কিন্তু তারা রিলিজিয়াস লাইনে খেলতে শুরু করে দিয়েছে। তাদের বক্তব্য যে আমরা মুসলমানদের ভোট পাবো না, একেবারে হিন্দুদের কি করে এগিয়ে নেওয়া যায় এবং সব জায়গা থেকে কি করে মুনাফা পাওয়া যায়। ওরা যখন বলছে যে ঘুষপেটিয়া, সেটাও পেছনেও কিন্তু একটা ওদের যে হিন্দুত্বের ব্যাপার রয়েছে, বাইরে থেকে মানুষ এসে, বাংলাদেশের লোক এসে এটা বোঝাবার চেষ্টা। একেবারে সব রাজনৈতিক দলই ভোটের রাজনীতিতে, ভোটের ময়দানে লাভ ক্ষতির অঙ্ক কষে, এটা খুব স্বাভাবিক। আমি এখানেই আসবো সায়নদীপের কাছে। সায়নদীপ, সেই অঙ্কটার ক্ষেত্রে
তোমরা লাভের জায়গাটা কোন দিক থেকে দেখছো? দেখো, গত বিধানসভা ভোটের আগে বামেদের ব্রিগেড মঞ্চে, মানে তোমাদের ব্রিগেড মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছিল সিপিএম, কংগ্রেস ও আইএসএফকে। যদিও কংগ্রেস পরে সরে গিয়েছিল, তোমরা আইএসএফকে সমর্থন করেছিলে এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, আমি নওশাদ সিদ্দিকী ওই নতুন জোট গড়ার বার্তা দিলেন। তো সেক্ষেত্রে কি বার্তা থাকবে তোমাদের? আইএসএফ এর সঙ্গে নয় শতরূপের বক্তব্য আমরা শুনলাম, হুমায়ুনের সঙ্গে। আমি একটু এর আগের বিষয় একটা বলি যে সলিলদা খুব আক্ষেপ করছিল যে নির্বাচন কমিশন তার শক্তি অনেক ক্ষয় হয়ে গেছে। আমরা সুকুমার সেন থেকে টিএন সেশন দেখেছি, সর্বশক্তিমান নির্বাচন কমিশন, তিনি এখন নিধিরাম সর্দার। তাহলে রাজ্য এবং কেন্দ্রের সরকারটা কীভাবে চলছে বোঝা দরকার। আর ধরুন মনিরুল ইসলাম বললো আমি কি অন্যায় করেছি নাকি? ঠিকই তো, মনিরুল ইসলাম মুখ্যমন্ত্রীর পোষা এমএলএ। তা মুখ্যমন্ত্রী যখন বিধানসভা ভাঙচুর করেছিল উনিও মনে করেননি যে উনি অন্যায় করেছিলেন। এখন এবার আপনার কথায় আসি আমরা, আমাদের বামপন্থীদের স্ট্যান্ড একদম পরিষ্কার। আমরা তৃণমূল বিজেপির মতন নয়, বরের ঘরের পিসি কোণের ঘরের মাসি, এসব আমাদের ব্যাপার নেই। তৃণমূল বিজেপিকে পরাস্ত করবার জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে আমরা এক করতে চাই, সেই নিয়ে 21 থেকেই আমরা বোঝাপড়া করছি। বিজেপি বা তৃণমূল ভেঙে কিন্তু নওশাদ সিদ্দিকী আসেনি, এবং নওশাদ সিদ্দিকী একটা ধর্মনিরপেক্ষ দল, এবং রাজ্যের বিভিন্ন সিটে সেখানে কোথাও সংখ্যাগরিষ্ঠ হিন্দু, কোথাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তারা লড়াই করেছে। এই যে হুমায়ুন কবিরের কথা বললেন, হ্যাঁ উনি বিজেপিতে ছিলেন, উনি কংগ্রেসে ছিলেন, উনি তৃণমূলে ছিলেন, এখন উনি নতুন দল তৈরি করেছেন। এই নতুন দল তার সবে জন্মগ্রহণ করেছেন, এখনই অন্নপ্রাশনের চিঠি নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই, আমাদের পার্টি রাজ্য সম্পাদক বলেছেন। আমাদের পরিষ্কার কথা হলো যে তৃণমূল বিজেপিকে পশ্চিমবাংলা থেকে যারা হারাতে চায় সেই সব মানুষ তারা একত্রিত হোক এবং তৃণমূল বিজেপিকে এখান থেকে বিদায় করুক। কিন্তু সেটা হবে রুটি রুজি জীবন জীবিকার ইস্যুতে। দুর্গাঙ্গন বা জগন্নাথ ধাম বা বাবরি মসজিদ দেখিয়ে আমাদের বামপন্থীদের সঙ্গে কিন্তু বোঝাপড়া করা একটু মুশকিল আছে। না, আমি বলছি বোঝাপড়া মুশকিল আছে, তবে সেটা সিপিএম এর প্রতিনিধি বলছেন, কিন্তু এই মন্দির মসজিদের রাজনীতি কিন্তু এই রাজ্যে ভালো রকমভাবে হচ্ছে। আমি পরের প্রতিবেদনে দেখাবো যে মুর্শিদাবাদে যখন বিজেপি রাম মন্দির তৈরি করার প্রস্তুতি শুরু করে দিয়েছে, তাৎপর্যপূর্ণভাবে পাশে থাকার কথা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা কে বলছেন জানেন? তিনি হচ্ছেন হুমায়ুন কবির। আমি এইখানে তন্ময় ঘোষের কাছে আসবো। তন্ময়দা, যদি এই ধরুন সেটা হুমায়ুন কবির হতে পারে বা নওশাদ সিদ্দিকী হতে পারে, এবং তারা যদি একটা জোটকে ফর্ম করতে পারেন এবং যদি সংখ্যালঘু ভোট ব্যাংকে নিজেদের দিকে টেনে আনতে পারেন, যেটা সম্ভাবনা প্রবল মনে করা হচ্ছে, তাহলে কি হতে পারে সেটা ভাঙড়ে 21-এ দেখা গেছে বা সাগরদিঘিতে দেখা গেছে। সেটা তৃণমূলের কাছে কি দুঃস্বপ্নের বার্তা বয়ে নিয়ে আসবে না? না, দুঃস্বপ্নের বার্তার কোনো জায়গা নেই। প্রথম কথা হচ্ছে এই যে ধর্ম নিরপেক্ষ, সন্দীপ বলছিল না যে ধর্ম নিরপেক্ষ তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে, ঠিক আছে, তৃণমূলের বিরুদ্ধে দাঁড়াতে পারে, বিজেপির বিরুদ্ধে দাঁড়াতে পারে, বা যে কোনো বিরুদ্ধে দাঁড়াতে পারে আদর্শগতভাবে লড়াই করতে গেলে, কিন্তু ধর্মনিরপেক্ষ, সেখানে হুমায়ুন কবির ধর্মনিরপেক্ষ অবস্থান নিচ্ছেন, এইটা এখনও মনে হয় এক। দ্বিতীয় কথা হচ্ছে নওশাদ সিদ্দিকী যে বক্তব্যগুলো বলেন, ভালো বলেন, একজন বিরোধী দলের বিধায়ক হিসাবে আমি ব্যক্তিগতভাবে শুনেছি, ভালো বলেন, কিন্তু সেই দলের আসল মাথা যিনি আব্বাস সিদ্দিকী, তিনি গতবারের ব্রিগেডে দাঁড়িয়ে বলেছিলেন ধর্মের ভিত্তিতে ভাগিদারি চাই। তাহলে ধর্মের ভিত্তিতে যদি ভাগিদারি চায়, সেই মঞ্চে বামপন্থী কমরেডরা থেকে থাকে, তাহলে তারা সেটা স্বীকার করে নিচ্ছেন। তার মানে ধর্মের ভিত্তিতেই লড়াইটা হচ্ছে, ধর্মের ভিত্তিতেই ভোটটার জন্য লড়াইটা হচ্ছে। তার মানে বাকি আমরা তো বলছি উন্নয়নের, আমরা গত 3টে নির্বাচনে দেখাও যতগুলো ক্যাম্পেইনে গেছি, সেটা হলে তো তৃণমূলের সুবিধা নয় কি? তাহলে এই ধরুন দুর্নীতি নিয়ে এত যে অভিযোগ, কর্মসংস্থান নিয়ে এত অভিযোগ, মানে এইগুলো সব একেবারে পেছনের সারিতে চলে আসে। আমরা মানুষের কাছে 2024-এও যে ইস্যুজ নিয়ে গেছিলাম, 2026-এও আমরাই তো একটা দল যে 15 বছর সরকারে থেকে যাই করেছে তাকে তুমি সমালোচনা করতে পারো, কিন্তু লিখিতভাবে ডকুমেন্টেড আকারে একটা বই নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি যে আমরা এই কাজগুলো করেছি, অর্থাৎ আমরা উন্নয়নকে সামনে নিয়ে যাচ্ছি, আমরা যাচ্ছি কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে মানুষের সাথে, সেইগুলো নিয়ে যাচ্ছি, আমরা এসআইআর নিয়ে যাচ্ছি যাতে মানুষের অধিকার, অর্থাৎ সব মানুষের রাজনীতি নিয়ে আমরা যাচ্ছি, যেটা বামপন্থীরা মুখে বলছেন, এখানে বসে করছেন। আমি কিন্তু মহাকাল মন্দিরের উদ্বোধন, মহাকাল মন্দিরের শিলান্যাস হলো, এই বার্তা দেয়া হচ্ছে, দুর্গাঙ্গনেরও শিলান্যাস হলো, জগন্নাথ ধাম ইতিমধ্যেই হয়ে গেছে। তো আমি এই জায়গাটাই সজলদার কাছে আসতে চাইবো। সজলদা, এই যে মুসলিম জাতিসত্তার উত্থানের প্রতিক্রিয়া এবং
হিন্দু ধর্মের রাজনীতি, যেটা বিজেপি করে থাকে বলে একেবারে আপনাদের তো সর্বসমক্ষে ঘোষণা। তাহলে ভোট কাটার অঙ্কে বিজেপিরও উত্থান ঘটবে? না না, আমি প্রথম বলি ধর্মনিরপেক্ষতার কথা যারা আজকে এখানে বলছে তৃণমূলকে প্রথম উত্তরটা দিই, তারা ইমাম ভাতা দিয়ে ধর্মনিরপেক্ষতা প্রমাণ করতে গেছিল। আমি বলছি হুমায়ুনকে শতরূপ বুঝতে পারিনি, কিন্তু মোহাম্মদ সেলিম ঠিক বুঝে নিয়েছেন, যেরকমভাবে উনি আব্বাসকে বুঝেছিলেন। এই আজ থেকে বহুদিন আগে যখন সবে দল গঠন হয়েছিল, বাবরি মসজিদ ওনার প্রস্তাবিত মসজিদ তৈরি করার পরেই মোহাম্মদ সেলিম সাহেবের সাথে কিন্তু কথা হয়ে গিয়েছে। এটা আপনাদের চ্যানেলেই হুমায়ুন কবির নিজে মুখে বলেছিলেন। আমি বলছি খুব বড় বড় ধর্মনিরপেক্ষতার কথা বলে, এরা অন্য রাজ্যে গিয়ে মুসলিম লীগের সঙ্গে জোট করে, তখন এরা ধর্মনিরপেক্ষতার কথা যে মাথায় থাকে না। অঙ্কটা বলছে মুসলিম ভোট যদি ভাগ হয় তাহলে বিরোধীদের, মানে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির তো আনন্দিত হওয়ার কথা, আপনাদের তো লাভ হবে। দুর্ভাগ্যের কান্নাকাটিরও কিছু নেই। যারা আমাদের বিরুদ্ধে ভোট দেয় সেই ভোট যদি ভাগ হয় তাহলে নিশ্চয়ই আমাদের আনন্দ হবে। ঠিক যেমন ভাবে মমতা ব্যানার্জি চিরকাল হিজাব পরে নামাজ পড়ে, হ্যাঁ ওই লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ভগবান নেই এই কথা বলার পর তিনি যখন মহাকাল মন্দির করেন, তিনি যখন দুর্গা অঙ্গন করেন, তিনি যখন জগন্নাথ মন্দির করেন, সেটাও তো হিন্দু ভোট পাওয়ার জন্য, সেটাও তো হিন্দু ভোট পাওয়ার জন্য। আর এই ধরনের একটা ধর্মান্ধ দলকে যখন তারা আইএনডিআই এ জোট গঠন করে একসাথে অন্য রাজ্যে ভোটে লড়তে যায়, তখন তাদের মনে থাকে না যে মমতা ব্যানার্জি ধর্মনিরপেক্ষ নয়। আমি আপনাকে বলছি শুনুন, আইএসএফ যদি ধর্মনিরপেক্ষ হয়ে থাকে তাহলে জেডিপি বা কেন ধর্মনিরপেক্ষ নয়? আপনারা উত্তর দিন। আমি একটু বলি, সেটা হচ্ছে সজলদা যেটা বললেন যে এই হুমায়ুন কবির নিয়ে, অথচ এই হুমায়ুন কবির তো প্রকাশ্যে এই আজকে না কালকেও বলেছেন যে আমরা বিজেপি সাহায্য নিয়ে দল, আমরা সাহায্য সায়নদীপ বলতে চাইছে। আমি দুজনকে থামালাম, সায়নদীপ মিত্রের কাছে আসবো, যেহেতু প্রসঙ্গটা তন্ময় ঘোষ উত্থাপন করেছেন যে একেবারে, এবং এই যেটা হুমায়ুন কবিরের বক্তব্যটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছে, যেহেতু প্রসঙ্গটা এইমাত্র তন্ময় উত্থাপন করলো, কি পোস্ট করেছে এবং তাতে কেন তৃণমূল কংগ্রেস আসলে বিজেপির হাতের পুতুল হিসাবে হুমায়ুন কবির কাজ করছেন বলে অভিযোগ করছে, এই প্রতিবেদনে দেখাবো, তারপর আমি এই নিয়ে আলোচনায় আসছি। দেখুন, সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব। একদিকে সিপিএম কংগ্রেস আইএসএফকে জোটের জন্য আহ্বান করছেন, অন্যদিকে বিজেপির সমর্থন পেলে তা অস্বীকার করবেন না বলেও স্পষ্ট জানাচ্ছেন। ভোটমুখী পশ্চিমবঙ্গে হুমায়ুন কবিরের রাজনৈতিক অবস্থান অনেকের কাছেই অস্পষ্ট। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সাসপেন্ড হওয়া হুমায়ুন কবিরের একটি বক্তব্য তুলে ধরে তাঁকে নিশানা করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর মুখ আমি হব, আমাকে যখন মানুষ ভরসা করে ভোট দিবে, 100 আসন দেবে, আমার পিছনে যারা থাকবে তাকে আমি মুখ্যমন্ত্রী ছাড়বো। বিহারের নীতিশ কুমার কম আসন পেয়েও বিজেপি কিন্তু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে। আমি যখন 101 পাবো আর কেউ যদি 99 পায়, তাহলে তাকে আমাকেই মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। আমারই ডিমান্ড থাকবে যে আমি রাজ্যপালের কাছে আমি 148-এর সংখ্যা দিয়ে সরকার গড়ার ডিমান্ড করব। বিজেপি আমাকে সমর্থন দিলে নেব, আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব। হুমায়ুন কবিরের এই ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শানিয়েছে তৃণমূল। শাসক দলের তরফে ফেসবুকে লেখা হয়েছে, অবশেষে খসে পড়ল গদ্দারের মুখোশ। বিজেপির সঙ্গে বোঝাপড়া করেই তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছেন তা স্বীকার করলেন খোদ হুমায়ুন কবির। ভোটের পর বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হওয়ার কথা বলে হুমায়ুন কবির বুঝিয়ে দিলেন সংখ্যালঘুরা তাঁর কাছে স্রেফ ক্ষমতা দখলের বোরে মাত্র। আসলে জেগে জেগে দিবাস্বপ্ন দেখছেন এই গদ্দার। ধিক্কার এই নীতিহীন রাজনীতিকে। আমি এখানে ফার্স্ট লার্জেস্ট পার্টি হলে আমাকেই মেনে নিতে হবে, আমি সেটা বলেছি। সেক্ষেত্রে আমার কোনো বাধ্যবাধকতা নেই বা বাছবিচার নেই, যে আমাকে সমর্থন দেবে আমি তার সমর্থন নেব, এটাই বলেছি। এটাই, এতে গদ্দারের কি আছে? গদ্দারের ডেফিনিশনটা কি? অনেক পুরোনো দিনে জানেন তো, মুখ্যমন্ত্রী বলে একটা কমেডি রেকর্ড বেরিয়েছিল রবি ঘোষের। এত আমোদ দেওয়ার মতো কথা বলতে হুমায়ুন কবির ছাড়া কাউকে কিন্তু দেখিনি। হুমায়ুন কবির বলছেন তিনি মুখ্যমন্ত্রী হবেন, বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হবেন। একটু প্যান্ডি খেয়ে নিলে গ্যাসটা কম হবে, গ্যাস কম হলে এই ধরনের কথাবার্তাগুলো একটু কম দেবে। তৃণমূল হুমায়ুনের এই তরজা নিয়ে পাল্টা দিয়েছে বিজেপিও। যে ভিডিওটি তৃণমূল কংগ্রেস প্রকাশ করেছে, এই তৃণমূল কংগ্রেসের বানানো ভিডিও এবং হুমায়ুন কবিরের সাথে সাঠগাঁঠ করেই এই ভিডিও বানিয়েছে। অতএব আমরা পরিষ্কারভাবে এটা বলতে চাই, মুসলমান নাগরিক যারা আছে তারা তৃণমূলের ছলচাতুরি বুঝে গেছে।
শেষমেশ হুমায়ুন কবির কোন পথে হাঁটবেন, কার হাত ধরবেন, এসব জল্পনার মধ্যে হুমায়ুন কবিরের সঙ্গে তৃণমূলের সংঘাত বেড়েই চলেছে। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কে মুখ্যমন্ত্রী হবেন, কে ক্ষমতায় বসবেন, কে কতগুলো আসন পাবেন, সেটা তো মানুষ ঠিক করবেন যখন ভোটটা তারা দেবেন এবং তারপর যখন ভোটের ফলটা বেরোবে। কিন্তু আমি বলছি বিশ্বনাথ দা, যে আইডেন্টিটি পলিটিক্স, আমি বলছি আমাদের এই রাজ্যে একাধিক নির্বাচনে, সেটা বিধানসভা হতে পারে, লোকসভা নির্বাচন হতে পারে, যেটা প্রচ্ছন্ন ছিল এতদিন পর্যন্ত, সময়ের সঙ্গে সঙ্গে সেটা কি ক্রমশ আরো বেশি প্রকট হচ্ছে? প্রথমে তোমাকে আমি বলবো যে এই নির্বাচনের আবহে যে কোনো রাজনৈতিক দল হোক, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, ফরওয়ার্ড ব্লক, যে কোনো দল হোক না কেন, তার কোনো রাজনৈতিক ভিডিও আমি সত্য বলে প্রথমেই মনে করব না, মিথ্যে বলে মনে করব। ফলে এটা রাজনীতির ন্যারেটিভ তৈরি করবার জন্য তৃণমূল কংগ্রেস সচেতনভাবে এই ভিডিওটা তুলতে পারে, সেটা ধরেই আমি বলবো যে দেখো, এটা তো ঠিক যে আইডেন্টিটি পলিটিক্স পশ্চিমবাংলায় প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি, এবং আইডেন্টিটি পলিটিক্স সহজভাবে জয়ী হওয়া যায়। মানে তুমি মানুষকে কাজকর্ম করে বা কাজকর্মের প্রতিশ্রুতি দিয়ে যতটা জড়ো করতে পারবে, তার থেকে ধর্মের সুরসুরি দিলে অনেক দ্রুততার সাথে তুমি নিজেকে মানে সমর্থন আদায় করতে পারো। এটা বারবার দেখা গেছে ভারতবর্ষের রাজনীতিতে। বিজেপি যে 89 সালে যে বিরাট জয় পেল, দুটো আসন থেকে একবারে 89 সালে তাদের আসন 86-তে চলে গেল, সেটা কিন্তু ওই রাম মন্দিরের ধর্মের সুশ্রুতি দিয়েই। কিন্তু উল্টো থিওরি তো আছে, যেখানে রাম মন্দির তৈরি হলো সেই ফৈজাবাদ আসনে বিজেপি হেরে গেল। মানে ওটা তো মানে আরএসএস হারিয়ে দিয়েছে, পরে আবার উপনির্বাচন হয়েছে, তখন বিপুল ভোটে জিতেছে। ফলে ওটার গল্পটা একটু আলাদা গল্প। কিন্তু আমি তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে আইডেন্টিটি পলিটিক্সে সহজেই কিন্তু মানে মানুষকে জড়ো করা যায়। ধরো গোর্খাল্যান্ডের আন্দোলন, গোর্খাদেরকে মানে অতি সহজেই কিন্তু সুভাষ ঘিসিং জড়ো করেছিলেন, বিমল গুরুংরা জড়ো করেছিলেন। অথবা ধরো মতুয়াদের জাতিসত্তার যে আইডেন্টিটির উপর ভিত্তি করে, মতুয়া আইডেন্টিটির উপর ভিত্তি করে যে রাজনীতি, তার কিন্তু ফল বিজেপি পেয়েছে, কখনো তৃণমূল কংগ্রেস পেয়েছে, বা তুমি আদিবাসী রাজনীতির জায়গা থেকেও দেখো। ফলে এগুলো কিন্তু আইডেন্টিটি যেগুলোর উপর ভিত্তি করে খুব বড় করে মানে সাফল্য পাওয়া যায়, পশ্চিমবাংলা ছিল না। এটা আমি পরিষ্কার তোমায় বলতে চাই, তোমার দর্শককে, যে একটা দীর্ঘ সময় স্বাধীনতার পরে, এমনকি বাম আমলেও আমরা কিন্তু পরিষ্কার দেখেছি আইডেন্টিটির পরিবর্তে ইস্যু, আইডিওলজি এগুলো গুরুত্ব পেয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস আসার পরে, বিশেষ করে ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা দেওয়ার পরে মুসলমান তোষণের যে অভিযোগটা আসলো, সেটাকেই কিন্তু কাউন্টার ন্যারেটিভ করে বিজেপি হিন্দুত্বের রাজনীতিতে বড় করে নেমে পড়লো, আর সিপিএম সরে গেল। ফলে আমি তোমায় বলছি, এই আইডেন্টিটি পলিটিক্সটাই কিন্তু পশ্চিমবাংলায় গত 2016 সাল থেকে আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি, এবং এর উপর ভিত্তি করে পশ্চিমবাংলায় নির্বাচন হবে, তার বড় বৃহত্তম আবহ। কিন্তু শেষ পর্যন্ত তোমায় বলি, মানে লাঠি যার ধৈর্য তার, যেমন আমরা বলি, ঠিক তেমনি ভাবে এখানে মানি পাওয়ার, মাসল পাওয়ার এবং পেশি শক্তি যার থাকবে, সে ভোটটা লুট করবে। এবং এই লুট কখনো আমরা মানে দেখতে পাই, কখনো দেখতে পাই না, কখনো ক্যামেরায় ধরা পড়ে তাকে আমরা আলোচনা করি, কখনো ধরা পড়ে না। কিন্তু একটা বৃহত্তম পশ্চিমবাংলায় ভোট লুট হয়, এটা হলো বাস্তব। এবং এই লুটকে আটকাতে যদি তুমি পারো, তাহলে একরকম রেজাল্ট। তুমি ভোট যদি লুট মানে আটকাতে না পারো, তাহলে আরেক রকম রেজাল্ট। কিন্তু পশ্চিমবাংলায় ভোট কিন্তু তুমি মনে রাখবে, অন্য অনেক রাজ্যে হয়তো অভিযোগ আছে নানা বিষয়ে, কিন্তু অন্য রাজ্যে কিন্তু ভোট লুটের অভিযোগ থাকে না। কিন্তু পশ্চিমবাংলাতে অনেক ইস্যুর পাশাপাশি একদম মাইক্রো লেভেলে ভোট লুটের অভিযোগ। অর্থাৎ বিশ্বনাথ দা যে কথা বলছেন, ভোট লুটের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, ভয় দেখানোর অভিযোগ, পশ্চিমবঙ্গে ভোট মানেই হিংসার অভিযোগ। তন্ময়, বিশ্বনাথ দা প্রথমেই যে আইডেন্টিটি পলিটিক্সের কথা বললেন, কিন্তু সেখানে গুলিয়ে দিয়েছেন সবগুলো জিনিসকে। বিশ্বনাথ দাকে আমি নিশ্চয়ই, উনি সচেতনভাবে এটা করেননি। এক হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি এবং তার জাতিভিত্তিক রাজনীতি, এইটা আলাদা। জাতিসত্তার রাজনীতি হচ্ছে পেরিয়ার জাতিসত্তার রাজনীতি করেছেন, সেটার সঙ্গে আপনি আরএসএস এর রাজনীতিকে গুলিয়ে দিলে হবে না। সুতরাং পেরিয়ারের যে জাতিসত্তার রাজনীতি আর আরএসএস এর রাজনীতি তো আপনি গুলিয়ে দিতে পারেন না। বাংলাতে ধর্মের ভিত্তিতে রাজনীতি হবে না, বাংলাতে হবে না। আপনাকে আপনি ইতিহাস জানেন, তবু মনে করিয়ে দিই, 1921 সালে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি আজকে মানে বিজেপির জন্ম
দাতা হিসাবে পরিচিত, তিনি 1921 সালে ফজলুল হকের সঙ্গে সরকারে ছিলেন, এখনই মুসলিম লীগ নিয়ে কথা বলছিলেন না, উনি আবার 1941 সালে ফিনান্স মিনিস্টার ছিলেন ওই সরকারের 1921 সালে, তখন মুসলিম অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন ফজলুল হক। তার মানে মুসলিম লীগ তখন দরকার পড়েছিল, তখন আপনারা করেছিলেন, আবার দরকার তাহলে হুমায়ুন কবির কোনো চিন্তা বাড়াচ্ছেন না এবং নওশাদ সিদ্দিকীও চিন্তা বাড়াচ্ছেন না। কেন এটা বলছি, কারণ হুমায়ুন কবিরের নতুন দলের প্রথম সভার পর আমরা যে ভিড় দেখেছিলাম, শহীদ মিনারে নওশাদ সিদ্দিকের সভায় যে ভিড় দেখেছিলাম, তারা আসলে শাসক দলের অস্বস্তি বাড়াচ্ছে না। ব্রিগেডে তো আগেরবারও ভিড় দেখেছিলাম, ব্রিগেডে তো আগেরবারও ভিড় দেখেছিলাম, রেজাল্ট কি হয়েছিল আপনাদের সকলের সামনে, আপনাদের সকলের সামনে রেজাল্ট আছে। মুসলিম লীগের কথা বলেছিল, আমরাও জানি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সাথে জোট করে কংগ্রেসকে হারাতেন, কেন যে সজল ওই অতীতে ফিরে গেল আমি জানি না। দ্বিতীয় হলো তন্ময় তৃণমূলের মধ্যে ভদ্রলোক, তৃণমূলের মধ্যে ভদ্রলোক, আমি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়টাই জানি। এবার বলছি না আমরা করিনি, তারপর আমি বলি বলিনি তো, বলছি তো না মুসলিম লীগের সঙ্গে যোগ করিনি। আমি আবারও বলছি আমি তন্ময়কে একটু ইসের মধ্যে তৃণমূলের মধ্যে ভদ্রলোক বলে মনে করি, ও মিথ্যে কথা বললে মুশকিল। ভাগিদারি চাই, আব্বাস সিদ্দিকী বলেছিল ব্রিগেডে গরিব, পিছিয়ে পড়া, সংখ্যালঘু, আদিবাসী, দলিত, সেই সব অংশের মানুষের জন্য। আবার ও এর আগে আপনাদের চ্যানেলে শুনেছিলাম যে মনিরুল বিডিও অফিস ভাঙচুর করছে, তার সঙ্গে তেভাগার আন্দোলন মিলিয়েছিল, এখন আবার মমতা ব্যানার্জির সঙ্গে পেরিয়ারকে তুলনা করছে। সত্যি সেলুকাস, বিচিত্র কি দেশ। এবার আমার কথা হলো যে এই যে হুমায়ুন কবিরকে নাকি ধর্মনিরপেক্ষ বলা যাবে না, বাবরি মসজিদ কবির, হুমায়ুন কবির নাকি গদ্দার, তখন বিজেপি থেকে তৃণমূল এসেছিল তখন তো এই কথা বলেননি। আচ্ছা বিজেপি শাসিত রাজ্যে যা কোনোদিন হয়নি, মমতা ব্যানার্জি সেটা এখানে করেছে। সরকারের জমি, সরকারি টাকা, আমাদের ট্যাক্সের টাকায় মন্দির, দুর্গাঙ্গন, জগন্নাথ ধাম, মহাকাল মন্দির বানালেন, তাহলে তাকে যেটা সায়নদীপ মিত্র বলছে যে অত্যন্ত সচেতনভাবে ধর্মীয় মেরুকরণের চেষ্টা এই রাজ্যে হচ্ছে, এবং এইটা একেবারে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলছে সিপিএম, একইভাবে বিজেপিকেও কাঠগড়ায় তুলছে। দেখুন মন্দির মসজিদ নিয়ে যখন আলোচনা হচ্ছে, আমাকে এই প্রতিবেদনটা রাখতেই হবে। যে বাবরি মসজিদে শিলান্যাস করেছিলেন হুমায়ুন কবির, সেই বাবরি মসজিদ 11 ফেব্রুয়ারি থেকে শুরু হবে তার কাজ। শনিবার কথা জানিয়ে দিয়েছেন, মানে আজকে হুমায়ুন কবির কথা জানিয়েছেন। আবার আগামীকাল মুর্শিদাবাদে রাম মন্দিরের ওয়েবসাইটের উদ্বোধন করবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। দেখুন একবার। ভোট এলেই কখনো মন্দিরের উদ্বোধন, কখনো মসজিদের শিলান্যাস। ভারতীয় রাজনীতির এখন অঙ্গ হয়ে উঠেছে ধর্ম। ধর্ম, জাতপাত, সম্প্রদায় এখন পুরোদস্তুর ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও, যা 2026-এর বিধানসভা নির্বাচনের অন্যতম ফ্যাক্টর হয়ে উঠেছে। 6 ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন হুমায়ুন কবির। সেদিনই বহরমপুরের রাম মন্দিরের শিলাপুজো করেন বিজেপি নেতা শাখারব সরকার। শনিবার হুমায়ুন কবির ঘোষণা করলেন 11 ফেব্রুয়ারি থেকেই শুরু হবে তার প্রস্তাবিত বাবরি মসজিদের কাজ। 11 ফেব্রুয়ারি বুধবার থেকে কাজ শুরু হবে। তার আগে রবিবার মুর্শিদাবাদে রাম মন্দিরের ওয়েবসাইট উদ্বোধন করবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার। আগে আমাদের কাজ শুরু হয়ে যাবে। আগামীকাল আমাদের ওয়েবসাইট, যে ওয়েবসাইট ট্রায়াল অবস্থাতেই 5,500-6,000 মানুষ এটা দেখেছে। ইতালি থেকেই দেখেছে প্রায় 2200, আমেরিকা থেকে দেখেছে 1200। রাম মন্দির প্রতিষ্ঠা একটি কমিটি করছে, তাদের ব্যাপার, তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে তাদের ওয়েবসাইট উদ্বোধন করার জন্য। শুধুমাত্র রাম মন্দির বা বাবরি মসজিদ নয়, সম্প্রতি নিউটাউনের দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। ভোট যত এগিয়ে আসছে ততই ধর্মময় হয়ে উঠছে রাজনীতি। পশ্চিমবঙ্গের রাজনীতি হয় মানুষের জন্যে। পশ্চিমবঙ্গের মানুষ তারা ধর্ম নিয়ে, জাত নিয়ে তারা রাজনীতি করে না বা রাজনৈতিক পন্থাও বাছে না। তাই জন্যে এটা ভুল ধারণা যে মন্দির মসজিদ করে কেউ সেই ন্যারেটিভ তৈরি করতে পারবে অন্তত পশ্চিমবঙ্গে। প্রবাদে আছে ধর্মের কল বাতাসে নড়ে, কিন্তু 26-এর বিধানসভা ভোটের আগে কি রাজনীতির চালিকা শক্তি হয়ে উঠছে ধর্ম? পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।
আমি রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। দর্শকদের মনে করিয়ে দেব, প্রধানমন্ত্রী যখন এই রাজ্যে বেশ কয়েক বছর আগে প্রচারে এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে উন্নয়ন নিয়ে প্রতিযোগিতা হোক, সেটা যদি হয় তাহলে আলটিমেটলি সাধারণ মানুষ এই রাজ্যের বাসিন্দারা উপকৃত হবেন। এই উক্তিটা সকলের মনে আছে, কারণ তিনি বলেছিলেন যে দুটো হাতেই লাড্ডু থাকবে, অর্থাৎ কেন্দ্রের উন্নয়নের সুফল তারা পাবেন এবং রাজ্যের উন্নয়নের সুফল তারা পাবেন। আপনি আমাকে এইটা বলুন রাজাগোপাল বাবু, আজকে যে মন্দির মসজিদ নিয়ে রাজনীতির কার্যত একটা প্রতিযোগিতা চলছে, তাতে এই রাজ্যবাসীর, এই দেশবাসীর কার কতটা সুবিধা হবে? হ্যাঁ দেখুন, মানে সরকার বুঝতে পারছে যে মানুষের জন্য যদি কিছু করতে হয় অনেক মেহনত করতে হবে, অনেক ভাবনা চিন্তা করতে হবে, এবং যাই করি না কেন সব মানুষের কাছে পৌঁছানো যাবে না। কিন্তু একটা মন্দির করে দিলে আমি কিন্তু বিরাট সংখ্যক মানুষ কাছে পৌঁছতে পারবো। বা যদি কোনো ধর্মের মানুষকে যদি আমি কিছু সাহায্য করি, যেমন ইমাম ভাতা, মসজিদ ভাতা, খুব কম টাকা তারা পেয়েছে। কিন্তু যে ধরনের ট্রেন্ড শুরু হয়ে গেল, আমি যদি দেখাবার চেষ্টা করি যে আমি তোমাদের কাছের লোক, তাহলে কিন্তু হয় কি যে একটা মানুষ মনে করে আমাদেরই লোক। কিন্তু যেটা ঘটে গেল যে আবার দুপক্ষেই সন্তুষ্ট করতে গিয়ে দুপক্ষেই মনে করছে না এ তো কারুর লোক নয়, এই একটা জায়গায় চলে এসেছে। আমরা আশা করবো যে যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আপনি বলছেন যে যদি দুটো রাজ্য এবং কেন্দ্র দুজনই যদি কম্পিটিশন হয়, যে ওরা কেন্দ্র সরকার এতগুলো করছে, আমরা এতগুলো স্কুল করব। আপনি দেখুন কেরালাতে শিক্ষার হার বেশি, ভারতবর্ষে সবচেয়ে বেশি। কেন হয়েছে? এটা কি সরকার করেছে না তাবাং করে রাজা করেছে? কেরালার শিক্ষার হার বেশি, সমস্ত কাস্টদের মধ্যে কম্পিটিশন ছিল। ও যদি 10টা গ্র্যাজুয়েট হয় আমি 11টা গ্র্যাজুয়েট করবো, ও যদি 5টা হাসপাতাল থাকে আমার 8টা হবে না কেন? এই যদি প্রতিযোগিতা শুরু হতো মানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের, তাহলে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে যেতাম। কিন্তু দেখা যাচ্ছে যে যারা তাহলেই হয়তো রামরাজ্য তৈরি। হ্যাঁ, এক্স্যাক্টলি। রামরাজ্যকে তো ধর্মের সঙ্গে জোড়ার চেষ্টা বিজেপির তরফে করা হচ্ছে। রামরাজ্য মানে কিন্তু রামরাজ্যের সঙ্গে সরাসরি সুশাসনের সম্পর্ক। শেষ করে নিন, আমার জন্য রাজাগোপাল বাবু শেষ করে নিন। না আমাকে না, প্রত্যেকটা অনুষ্ঠানেরই তো একটা সময় ভাগ করা থাকে। সেই ইস্যুতে বিজেপি সম্পৃক্ত, সেখানেই বলার সুযোগ পাচ্ছি না। আমি আপনাকে একটা কথা বলি, আমি কি বলবো নাকি? আচ্ছা বলেন, একটু শেষ না আমি একটু শেষ করি, সহযোগ তুমি একটু আমাকে সময় দাও। মানে যেটা এই যে প্রশ্নটা করলো যে যেটা কোঅপারেটিভ ফেডারালিজম, সবার সঙ্গে যদি একটা যদি কাজের প্রতিদ্বন্দ্বিতা থাকে, তাহলে কিন্তু কাজটা আমরা অনেক বেশি দিতে পারি। মানে কেরালাতে এত শিক্ষিত, আর বাংলায় এর চেয়ে বেশি শিক্ষিত হবে। ওদের এতগুলো হসপিটাল আছে, আমরা উত্তরপ্রদেশে এতগুলো আছে, আমরা তাই করব। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ঘটে গেছে। আমি আরেকটা লাইন বলে দিচ্ছি, যেটা খুব এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এসে গেল। বাংলা কিন্তু এখনো পিছিয়ে, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে উত্তরপ্রদেশ 2,22,00,000, বাংলা কিন্তু পিছিয়ে আছে। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা দেখা যায়, না সম্ভবত ওইটা বাদ গিয়েছে, যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি আমাদের বাদ 58 লাখ লোকের মতো। দ্রুত শেষ করে দিন। আপনাদের ধন্যবাদ। দ্রুত শেষ করতে বললেই বলতে পারবো না। আমি বলি যে প্রথম বলেছেন একজন সহসভাপতি কচুবন নেতা, আর একজন যাদবপুর নেতা সাধারণ সম্পাদক, দুজনেই বলেছে ধর্মের রাজনীতি করে না। কিন্তু চেয়ারম্যান বলেছেন ওই দলের মমতা ব্যানার্জি যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, তাহলে সেটা সম্প্রদায়ের রাজনীতি নয়। একজন তৃণমূলের মুখপাত্র তিনি বললেন প্যান্ডি খেতে। এখন প্যান্ডি খাবে কি ব্র্যান্ডি খাবে কি কে বলবে ওরা, আমি জানি না। কিন্তু হুমায়ুন এখনো তৃণমূলে এমএলএ। আমি আগে বলেছিলাম, গতকালও আপনারা সেটা টেলিকাস্ট করেছিলেন, যে মমতা ব্যানার্জি যদি 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়, তাহলে তার পাশে শপথ নিতে আপনারা অবশ্যই হুমায়ুন নৌসাদ কাউকে না কাউকে দেখতে পাবেন ডেপুটি সিএম হিসেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।